আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে বিভিন্ন টপিক থেকে বিভিন্ন ইয়ারগুলোতে বিভিন্ন পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সাধারণত সেই কোশ্চেনের সমাধানগুলো পর্যায়ক্রমে দিয়ে থাকি। আজকে আমরা পড়ব বাক্য থেকে আসা প্রিভিয়াস ইয়ারগুলোতে যত কোশ্চেন আসে সেগুলোর সমাধান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্য থেকে টোটাল কোশ্চেন আসছে 229টি। বাক্য থেকে দেখা যায় একটা বা দুইটা কোশ্চেন প্রায় সময় বিসিএসএ থেকে থাকে। তবে হ্যাঁ, ব্যাংকের পরীক্ষাগুলোতে যেহেতু অর্থতত্ত্বের উপরে জোর দেওয়া হয়, অর্থাৎ বাগধারা, এক কথায় প্রকাশ, বাক্য, এই ধরনের ইগুলোতে বেশি হয়। ব্যাংকগুলোতে দেখলাম যে জিনিসটা যে গ্রামার বেস কোশ্চেনের থেকে বেশি একটু ভোকাবুলারি বেস বা অর্থ বেস কোশ্চেনগুলো বেশি আসে। শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটি প্রতিটি বাক্যের কয়টি প্রধান অংশ থাকে? দুটি প্রধান অংশ থাকে। এই দুটি অংশের একটি হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কোনটি? আমরা যদি একটা বাক্য এখানে পড়ি যে আব্দুর রহিম স্কুলে যায়, এখানে যে কর্তা বা যাকে কেন্দ্র করে পুরো বাক্যটা হচ্ছে তাকে বলা হয় উদ্দেশ্য, বাকি অংশগুলোকে বলা হয় বিধেয়। যেমনটি আমরা ইংলিশ গ্রামারে পড়ি সাবজেক্ট এবং প্রেডিকেট, অর্থাৎ হচ্ছে আমাদের ওখানে ইংলিশ যেমন রহিম গোস টু স্কুল, এখানে রহিম হচ্ছে সাবজেক্ট, আদারওয়াইজ যে অর্ডগুলো আছে এই সেন্টেন্সে সবগুলো হচ্ছে প্রেডিকেট। তো প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয় আর সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য। বাক্যে এক পদের পরে অন্য পদের শোনার যে ইচ্ছা এটাকে বলে আকাঙ্ক্ষা। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল, এটাতে কিসের ভুল প্রয়োগ আছে? আচ্ছা, আমাদের তো মন্দিরে কখনো বীজ বপন বা বীজ উক্ত হয় না, তাই না? তা মন্দিরে এই যে বীজ, এটা যদি ক্ষেত বলতো তাহলে মেনে নেওয়া যায় তো বীজের প্রসঙ্গটা। তাই এখানে উপমার ভুল প্রয়োগ হয়েছে। গুরুচণ্ডালীর দোষ বলতে কী বোঝায়? গুরুচণ্ডালীর দোষ বলতে বোঝায় হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালীর দোষ। যেমন সব দাহ, এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে, এটা সাধু ভাষা। কিন্তু যদি বলা হয় সব পোড়া, তাহলে তখন সেটা হবে গুরুচণ্ডালীর দোষ। সব হচ্ছে সাধু শব্দ আর পোড়া শব্দটা হচ্ছে চলিত ভাষার শব্দ, সেই ক্ষেত্রে এটা গুরুচণ্ডালীর দোষ দেখা দেবে। গুরুচণ্ডালীর দোষ মুক্ত কোনটি? এই যে বলতে বলতে আমাদের নেক্সট কোশ্চেন কিন্তু এখানে চলে আসছে। শবদাহ গুরুচণ্ডালীর দোষ মুক্ত, কিন্তু এই যে সব পোড়া এটা গুরুচণ্ডালীর দোষযুক্ত। শবদাহ এটা ঠিক আছে, মরা পোড়া হবে। হ্যাঁ, মরা দেহ এটা ভুল আছে। আর সব মরা হবে না, সবের পরে দাহ হবে এবং মরার পরে পোড়া হবে। এই দুইটা এখান থেকে দেখা যায় কোশ্চেন আসলে গুরুচণ্ডালীর দোষ থেকে এই দুইটা শব্দ থাকবেই থাকবে। একটু মনে রাখলেই হচ্ছে যে শবদাহ আর মরা পোড়া। এখান থেকে আর মনে হয় খুব একটা বেশি দেখবেন যে আসে না। বাকি উদাহরণ তেমন নাই, যেটা 19-এর বইয়ে দেওয়া আছে এই দুইটা থেকেই এসে থাকে সাধারণত। সকল আলেমগণ আজ উপস্থিত। আমরা যদি বাক্যের ভিতরে একটু খেয়াল করি যে আমাদের সকল এবং আলেমগণ, এই যে আলেম বললে ঠিক আছে, আলেমগণ বললে একসঙ্গে তো সকল আলেমকে বোঝাচ্ছে, তাই সকল শব্দটা আবার এক্সট্রা করে এখানে যোগ করা দরকার ছিল না। এখানে যেহেতু এই বহু বচন বোঝাতে সকল এবং গণ এই দুইটা শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে, তাই এই ধরনের শব্দগুলোকে এই বাক্যে বাহুল্য দোষ দেখা দিছে। এমন যদি আমি বলি যে সব ছাত্ররা, সব এবং ছাত্ররা, এখানে দুইটাই কিন্তু ব্যবহার করছি। তো এই সব বলতে সব ছাত্র বললে তো সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে, আবার সব ছাত্ররা বললে সেই ক্ষেত্রে আবার আমি ছাত্রদের বহু বচনে রা ব্যবহার করছি। এই ধরনের যে বাক্যগুলো হয় এগুলোতে সাধারণত বাহুল্য দোষ বলা হয়। পুকুরে পদ্মফুল জন্মে, এটা কোন ধরনের বাক্য? এখানে দেখেন একটা সহজভাবেই বলা আছে, এটা হচ্ছে সরল বাক্য। একটা বাক্য একটাই ভাবে সমাপিকা ক্রিয়া আছে। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটাও সরল বাক্য। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, সরল বাক্য। নিচের কোনটি সরল বাক্য? তুমি অধম বলে কি আমি উত্তম হইব না? খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে কিন্তু মনে হতে পারে যে হয়তো অন্য কোনো কিছু। তো এটা একটু মনে রাখবেন যে নিচের কোনটি সরল বাক্য? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? আচ্ছা, আমরা একটু বাক্য সম্পর্কে একটু পড়ে ফেলে বিস্তারিত, যেহেতু বাক্য থেকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন সলভ করে ফেললাম। বাক্য মূলত গঠনের উপর ভিত্তি করে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, আরেকটি হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে সরল বাক্য বলে। যেমন তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছো, তার মানে তুমি যদি চেষ্টা করতে
তুমি ব্যর্থ হতে না। এই যে যদি শব্দটা নিয়ে আসছি তখন কিন্তু এটা জটিল বাক্যে চলে যাবে। এখন আমি দেখি যে মিশ্র বাক্য বা জটিল বাক্য কাকে বলে। যেই বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পরের সাপেক্ষে যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। এই বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য। যেহেতু এক বা একাধিক বাক্য সংযুক্ত থাকে এই কারণে জটিল বাক্যের অপর নাম কি? মিশ্র বাক্য। যে পরিশ্রম করে সে সুখ লাভ করে। আর এখানে আরেকটা জিনিস যে জটিল বাক্য যখন চিনবেন এটার হচ্ছে যে, সে, যদি, যদি, অথবা, অথবা, যিনি, তিনি এই ধরনের শব্দগুলো থাকে, অর্থাৎ কো রিলেটেড কোনো কিছু কনজাংশন আপনি এখানে, কনজাংশন ঠিক না, এখানে যে প্রোনাউন আপনি পেয়ে যাবেন, কখনো কখনো অ্যাডজেক্টিভ পেয়ে যাবেন। এই ধরনের যৌগিক বাক্য কাকে বলে? যখন দুই বা ততোধিক বাক্য পরস্পর সংযুক্ত হয়ে একটা বাক্য তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে যৌগিক বাক্য। সাধারণত যৌগিক বাক্যগুলো ও এবং আর অথবা নতুবা এই ধরনের শব্দ দিয়ে সংযুক্ত থাকে। যেমন হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে, এখানে আর শব্দটা আছে, কিন্তু এখানে যদি আমি বলি যে সে ঘর ঝাড়ু দিলে ঘর মুছলো, এটুকু পর্যন্ত সরল বাক্য। কিন্তু তারপরে যদি তারপর পড়তে বসলো, এই যে তারপর এই শব্দটা থাকায় এখানে তিনটা বাক্যকে সংযুক্ত করছে। এই তারপর শব্দ দিয়ে এটি একটি জটিল বাক্যে রূপান্তরিত হয়েছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? ধনের ধর্মই অসাম্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। এটি প্রবাদ বাক্যের ভিতরে আসে। আচ্ছা, এরপরে আমরা দেখে ফেলি যে তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, এটা সরল বাক্য। কিন্তু যদি বলা হয় তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তখন কিন্তু এটা হবে জটিল বাক্য। মিশ্র বাক্যের অপর নাম কি? মিশ্র বাক্যের অপর নাম জটিল বাক্য। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, এটা হচ্ছে এই বাক্যে, এটি কোন ধরনের বাক্য? এটি একটি খণ্ড বাক্য। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু মূল বাক্যটা নাই, এর সামনে কোনো কিছু একটা আছে এমনটা বোঝাচ্ছে। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। এই যে যেহেতু, সুতরাং, আমি বলছিলাম যে এই ধরনের কিছু জিনিস দেখলে, যদি, তিনি, সে, এই ধরনের শব্দ দেখলে এটা একেবারে চোখ বন্ধ করে কনফার্ম থাকবেন যে এটা জটিল বাক্য। এরপরে যেই তা দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, ওই যে যেই সেই মিশ্র বা জটিল বাক্য। যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন করে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এই যে কিন্তু, এটি কোন বাক্য? যৌগিক বাক্য। আচ্ছা, ওই যে একটু আগে যেটা বললাম তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, আচ্ছা কিন্তু থাকলে ওইখানে আমি জটিল বাক্য বলছি, এটা ভুল বলছি, দুইটা একই জিনিস, এটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে যদি দুইটা একই ধরনের বাক্য, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটাও যৌগিক বাক্য। আবার তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটাও যৌগিক বাক্য। কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, বাক্যটি কোন প্রকার বাক্য? কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এই যে পেলাম না এবং শেষে যে তোমার কাছে এসেছি, এখানে কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো নাই, কোনো ধরনের সত্য সাপেক্ষ এরকম কোনো কিছুই নেই, স্বাভাবিক দুইটা বাক্য পাশাপাশি বসানো হয়েছে, তা দুইটা সরল বাক্যের সংমিশ্রণে গঠিত হয় একটি যৌগিক বাক্য। এখন আমরা একটু দেখি যে যৌগিক বাক্যে সাধারণত যে অব্যয়গুলো থাকে, ও এবং আর, নতুবা, তথাপি, তাই, সুতরাং, অথচ, কিংবা, বরং, এগুলো থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে যৌগিক বাক্য। আর সর্বনাম, সাপেক্ষ সর্বনাম থাকলেই আমরা সেটাকে বুঝবো হচ্ছে মিশ্র বাক্য। সাপেক্ষ সর্বনাম যেমন, তেমন, যখন, তখন, যদিও, তবুও, যে, সে ইত্যাদি। আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া যদি থাকে তখন সেটাকে পড়বো আমরা সরল বাক্য। একাধিক সমাপিকা ক্রিয়া থাকলে সেই ক্রিয়াগুলো পরস্পর নির্ভরশীল হয়ে জটিল বাক্য হলে জটিল বাক্য, আর নির্ভরশীল না হলে যৌগিক বাক্য। চলেন আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। আমরা এখানে দেখেন, কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এখানে এই দুইটা কিন্তু কেউ কারোর উপরে নির্ভরশীল না, তাই এই কারণে এটি যৌগিক বাক্য।
আর যদি নির্ভরশীল হতো তখন সেটা হতো জটিল বাক্য। যেমন আমরা এটা যেহেতু কোথাও পথ পাইনি সেহেতু তোমার কাছে এসেছি, এখানে যেহেতু পাইনি তার কারণে এসেছি, যদি পেতাম তাহলে আসতাম না, এই ধরনের কন্ট্রাস্ট এখানে বোঝাচ্ছে, এজন্য এটা জটিল বাক্য। কিন্তু যৌগিক বাক্য কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এখানে কিন্তু কোনো ধরনের নির্ভরশীলতা বোঝাচ্ছে না, তাই এটা যৌগিক বাক্য। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। এই যে কিন্তু, কিন্তু অব্যয় থাকলে সেটা হবে যৌগিক বাক্য। সে বলতে চায় তথাপি বলে না, তথাপি, এই যে তথাপি এই শব্দটা হচ্ছে যৌগিক বাক্যের একটা সংযোজক অব্যয়। হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়, এই জটিল বাক্যের সরল রূপ নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়। গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া করো, লেখাপড়া করো তাহলে গাড়ি ঘোড়া চড়তে পারবে, এটি হচ্ছে ওই বাক্যেরই যৌগিক রূপ। বলো বীর, বলো উন্নত মমশির, বাক্যটি কি? এখানে হচ্ছে আদেশ সূচক, অর্থাৎ কাউকে বলতে বলা হচ্ছে যে বীর তুমি বলো উন্নত মমশির, আমার শির উন্নত, এখানে আদেশ দেওয়া হচ্ছে বীরকে। কোনটি অস্তিবাচক বাক্য? জায়গাটা নির্জন, হ্যাঁ বোধক বুঝাইছে। বাকি দেখেন সবগুলোতে না বা না বোধক শব্দ সংযুক্ত আছে, আর অস্তিবাচক বলতে বোঝায় হ্যাঁ বোধক বাক্য। তুই যেতে পারবি না বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তোকে থাকতে হবে। আমরা যেমন ইংলিশে যখন সেন্টেন্স ট্রান্সফর্ম করতাম তখন আমরা কি করতাম, যে নেগেটিভ থেকে যদি আমরা পজিটিভে যাই তাহলে আমরা সেখানে বিপরীত শব্দ ব্যবহার করব, বা পজিটিভ থেকে নেগেটিভে গেলে তখন আমরা বিপরীত শব্দ ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের অর্থের কোনো ধরনের পরিবর্তন আমরা সেখানে করতে পারবো না। তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না, নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ অচিরেই তাদের ভুল ভাঙে। নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত? পড়াতাম, এই তো কিছুদিন আগেই ঘটে গেছে এমন, এখনও যেন তার রেশ কিছুটা রয়ে গেছে, ঠিক যেন ছোট গল্পের মতো। ছোট গল্পের সংজ্ঞায় যেমন আছে শেষ হইও হইল না শেষ, সেরকম মানে অতীত হয়েও হয়নি, এখনও খুব কাছের নিকটবর্তী। কোন বাক্যে অতীতকাল বোঝানো হয়েছে? সে গিয়েছিল, সে জানতো আমার ভাগ্যে এমন হবে। এই বাক্যের নিচের কোন কালের উদাহরণ? এটি সাধারণ ভবিষ্যৎ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমিই প্রথম, এটি কোন ধরনের বাক্য? আমরা একটু আগে এই সেম কোশ্চেনটাই পড়ে আসছি, এটি হচ্ছে জটিল বাক্য। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে নাটা ব্যবহার করা হয়েছে কি অর্থে? হ্যাঁবাচক অর্থে, এখানে প্রশ্ন করার জন্য, এটা কিন্তু নাবোধক অর্থ প্রকাশ করেনি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কিন্তু যৌগিক বাক্য। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে অক্ষর, আর অক্ষরের শব্দের ক্ষুদ্রতম শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে অক্ষর, আর অক্ষরের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি নিচের কোন শ্রেণীর? এটি সরল বাক্য। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে, তিনি সমাজের মাথা, এখানে নেতা অর্থে ব্যবহার করা হয়েছে। আমার লজ্জায় মাথা কাটা গেল, এখানে লজ্জা পাওয়া বোঝাচ্ছে। মাথা নেই তার মাথা ব্যথা, এখানে হচ্ছে মাথা ঘামানো বা মাথা দেওয়া, এই ধরনের শব্দ বোঝানো হয়েছে। কোনটি বাক্যের স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। অনুসর্গ কোনগুলো? যে ছাড়া, হতে, এই শব্দগুলো। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে? ওরাটা হচ্ছে নাম পুরুষ। খোদা আপনার মঙ্গল করুক কি অর্থে ব্যবহার করা হয়েছে? প্রার্থনা অর্থে। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য, কারণ একটার সঙ্গে আরেকটা নির্ভরশীল। বাক্যের মধ্যে সামান্য বিশ্রাম গ্রহণ বোঝানোর জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? কমা। ছেলেটিকে চোখে চোখে রেখো, এখানে চোখে চোখে কি অর্থ? সতর্কতা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। মানুষ ক্রুদ্ধ হলেও তার কাণ্ডজ্ঞান লোপ পায়, অর্থাৎ মানুষ রেগে গেলে তার জ্ঞান বুদ্ধি হারিয়ে যায়, এটা হচ্ছে সরল বাক্য। কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে? বাক্য বলে। বাক্যের অর্থ গ্রহণের নিমিত্ত এক পদের পর আর এক পদ শোনার যে ইচ্ছা সেটাকে বলে আকাঙ্ক্ষা।
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য যখন মিশ্র বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে বলা হয় হচ্ছে যৌগিক বাক্য। শব্দ প্রয়োগ করলে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়? বাহুল্য দোষ। যেমন এখানে যেটা আমরা বললাম যে সকল আলেমগণ, সকল এবং গণ দুইটা শব্দ একসঙ্গে ব্যবহার করা হয়েছে, এই ধরনের যে প্রবলেম সেটাকে বলা হয় হচ্ছে বাহুল্য দোষ। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, বাক্যটি কোন ধরনের দোষ আছে? দুর্বোধ্যতা। অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি না প্রপঞ্চ শব্দের অর্থ কী। অশ্ব দ্রুত চলে, এই বাক্যে বিধেয় সম্প্রসারণ ঘটেছে কিভাবে? ক্রিয়া বিশেষণ যোগে। যেমন চলেটা হচ্ছে ক্রিয়া, কেমন চলে? দ্রুত চলে। কোনটি জটিল বাক্য? যদিও লোকটি গরিব তথাপি সৎ। এই যে যদিও তথাপি। কোন বাক্যে মাধুর্য গুণ বাক্যকে কি বৈশিষ্ট্যমণ্ডিত করে? বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে। কোনো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। গরুর শকট, মরাদাহ সবপুরা, এই শব্দগুলো কোন দোষে দুষ্ট? গুরুচণ্ডালীর দোষ। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ হয় কোন দোষে দুষ্ট? গুরুচণ্ডালীর দোষে। যে বাক্যে একটিমাত্র কর্তা, একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। কোনটি সরল বাক্য? তুমি যেও না। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা হচ্ছে একটা শব্দের পরে আর একটা শব্দ শোনার যে আগ্রহ বা ইচ্ছা, সেটাকে আকাঙ্ক্ষা বলে। যদি আমি বলি চাঁদ পৃথিবীর, বলে থেমে গেলাম, এখানে পরবর্তীতে আর কিছু বললাম না, এখানে আমার কি চাঁদ পৃথিবীর পরে কি, এটা শোনার যে আগ্রহ, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। এরপরে আছে কি? আসক্তি। আসক্তি হচ্ছে পদের ভিতরে বাক্যের ভিতরে পদগুলো সুবিন্যস্তভাবে যে সাজানো বা সুশৃঙ্খল যে বিন্যাস, সেটা হচ্ছে আসক্তি। বানানটি একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আসক্তি আ দন্তস্য তয় রশ্মি, এখানে কিন্তু কয়তয় না। হ্যাঁ, আমাদের প্রশ্নের ক্ষেত্রে যখন দেওয়া থাকে 4টা অপশন থাকে, তাহলে নিচের কোনটি বাক্যের গুণ নয়, সেই ক্ষেত্রে কিন্তু আসক্তি থাকে। হ্যাঁ, এখানে যদি কয়তয় রশ্মি থাকে তবে সেটা কিন্তু ভুল। আসক্তি হচ্ছে বাক্যের গুণ, আসক্তি না। আর তাও যেমন আমরা যদি এখানে দেখি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি, এটা সুবিন্যস্ত, কিন্তু এটা যদি আমরা বলি যে সারা আমি চলি ভালো, কেমন একটা অবিন্যস্ত অবস্থায় আছে না, এটা হচ্ছে আসক্তি হারিয়ে ফেলছে। এরপরে আসে যোগ্যতা। যোগ্যতা কি? যখন হচ্ছে উপমাগুলো সঠিকভাবে প্রয়োগ করা। যেমন মাঠে পাখিগুলো দল বেঁধে ঘাস খাচ্ছে, পসিবল? মাঠে কখনো পাখিরা দল বেঁধে ঘুরে বেড়াবে? হ্যাঁ, ঘুরতে পারে, ঘাস খাবে। মাঠে যদি গরু বলা হয় তাহলে ঠিক আসে। কিংবা যদি বলা হয় যে আকাশে গরুগুলো দল বেঁধে ঘাস খাচ্ছে, এটাও এখানে কিন্তু উপমার ভুল প্রয়োগ হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতা হারিয়ে ফেলছে। তাহলে আমরা যে 3টা গুণ দেখলাম, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, আমরা যদি একটু সামারাইজ করি, যে আকাঙ্ক্ষা কি? একটার পরে একটা বাক্য শোনার, একটার পরে একটা শব্দ শোনার যে ইচ্ছা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তিকে, আসক্তি হচ্ছে বাক্যের ভিতরে পদগুলো সুবিন্যস্ত থাকবে। যেমন হচ্ছে আমি খাই ভাত, এটা সুবিন্যস্ত, কিন্তু আমি ভাত খাই এটা আরও একটু সুন্দর মতো শোনায়। কিংবা মানে যেখানে বাক্যগুলো মিল থাকবে সেটা হচ্ছে আসক্তি। আর যোগ্যতা, যেখানে উপমার ভুল প্রয়োগ হবে না। যেমন যদি বলা হয় যে আকাশে কাদা হয়েছে, মাঠে মেঘ হয়েছে, এখানে কিন্তু ভুল হচ্ছে, এটা যোগ্যতা হারিয়ে ফেলছে। অপরিচালিত এবং দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য কী হারায়? যোগ্যতা হারায়। মা শুনে তিরস্কার করলেন, এই বাক্যে কোন গুণের অভাব? আকাঙ্ক্ষার অভাব। কারণ এখানে এরপরে কি হলো না হলে এরকম শোনা নেই, এটা শুনেই বোঝা যাচ্ছে না বাক্যটা এখানে শেষ, এটার পরে আর কোনো কিছু শোনার ইচ্ছা নেই। কোন বাক্যের প্রতিটি বাক্যই স্বাধীন? যৌগিক বাক্যের। শব্দ প্রয়োগকালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়? কোনোটাই নয়। ভাষা বিচারে কয়টি গুণ থাকতে হয়? 3টি গুণ থাকতে হয়। এ কথা কে না জানে, অর্থ অনুসারে এটি কোন শ্রেণীর বাক্য? হ্যাঁ বোধক বাক্য। সে একজন বিদুষা নারী, এটা কোন জনে? এটা হচ্ছে বিদুষী। হ্যাঁ, এখানে বানানজনিত ভুল আছে, বিদ্বান, বিদুষী। একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে বলা হয় সরল বাক্য। নিচের কোনটি বাক্যের সঠিক সংজ্ঞা? অর্থবোধক সমষ্টি।
শব্দের সমষ্টি। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? এটি ক্রিয়া বিশেষণের স্থানীয় খণ্ডবাক্য। যে উদ্দেশ্য বা বিধেয় একটিমাত্র পদ নিয়ে গঠিত তাকে বলা হয় সরল উদ্দেশ্য বা বিধেয়। মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এই যৌগিক বাক্যটির সরল রূপান্তর হচ্ছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্য এক পদের পর অন্য পদ যে শোনার ইচ্ছা তাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে। বাগধারা কিংবা প্রবাদ প্রবচনের পরিবর্তন করলে বাক্যের কোন গুণ নষ্ট হয়? যোগ্যতা হারিয়ে যায়। আপনি আসুন, এটি কোন কাল? এটি হচ্ছে বর্তমান কাল। বাক্যের বলিষ্ঠ ভঙ্গিকে কি গুণ বলে? ওজগুণ। ওজগুণ হচ্ছে কাব্যগুণ সম্মিলিত রচনা বা বলিষ্ঠ রচনা। খেলা শেষ হলে বাড়ি ফিরব, এই বাক্যে কোন গুণের অভাব রয়েছে? মাধুর্য। আগে তুমি ছোট হও তবে বড় হও, এই বাক্যটি কিরূপ বাক্য? এটি একটি যৌগিক বাক্য। হলুদ ফুল ফুটেছে বাক্যটিতে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কিভাবে? বিশেষণ যোগে। লাল ফুল ফুটেছে এই বাক্যে উদ্দেশ্যে সম্প্রসারণ ঘটেছে কি যোগে? বিশেষণ যোগে। হলুদ, লাল এগুলো হচ্ছে বিশেষণ। বাক্যের প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহার করলে কি দোষ ঘটে? বাহুল্য দোষ ঘটে। কোনো বাক্যে অপরিচালিত শব্দ ব্যবহার করলে কী হয়? বাক্যটির দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়, যাতে করে বাক্য যোগ্যতা হারিয়ে ফেলে। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি একটি জটিল বাক্য। আমাদের কাল বার্ষিক পরীক্ষা শুরু। বাক্যের গুণ বিচারে এখানে কোন বৈশিষ্ট্যের অভাব রয়েছে? আসক্তি। কোন বাক্যটিকে সমধাতুজ কর্ম আছে? কি মারটাই না মারলো, এই যে মারা। যেমন আমরা এখানে আরেকটু এরকম কয়েকটা দেখি যে আমি খুব ঘুমিয়েছি, যে ঘুমিয়েছি, এখানে সমধাতুজ। আর মায়া কান্না কেঁদো না, কান্না এবং কেঁদো না, এরকম। কি মারাটাই না মারলো, কি একটা হাসি না সে হাসলো। এই যে শব্দগুলো, এই ধরনের শব্দগুলো যদি বাক্যে থাকে তখন সেগুলোকে বলা হয় সমধাতুজ। ইংরাজি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বঙ্গানুবাদ করলে বাক্যে সহজ ও সুন্দর হয় একাধিক সরল বাক্যে। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। বাক্যের মাধুর্য গুণ বাক্যকে কি বৈশিষ্ট্যমণ্ডিত করে? বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে। একটি সার্থক বাক্যের গুণ কী কী? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। পরিশ্রম করে সে সাফল্য লাভ করেছে, এটি সরল বাক্য। একটিমাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে কি বলে? সরল উদ্দেশ্য বলে। বাক্যে যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত? 6টি বিষয় জড়িত। যেই তা দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? যেই সেই, এটি মিশ্র বাক্য বা জটিল বাক্য। যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে, এই যে যারা, তারা, এটি বাক্যাংশে সমর্থক বাক্যাংশ যোগে এটি হচ্ছে জটিল বাক্য হয়েছে। তার টাকা আছে কিন্তু দান করে না, এটি কোন বাক্য? কিন্তু যৌগিক বাক্য। পড়া শেষে খেলতে যাব, এটি এই বাক্যে প্রকাশ পেয়েছে অভিব্যক্তি মানে মতামত। চন্দ্র পৃথিবী চারদিকে, বাক্যটিতে কিসের অভাব? আকাঙ্ক্ষার। কি চারদিকে কি ঘুরে যদি বলতো তাহলে এখানে কোনো ধরনের আকাঙ্ক্ষা থাকতো না, যেহেতু পুরাটাই বলেনি তাই এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহার করলে কোন দেশে দুষ্ট হয়? বাহুল্য দোষে। আমাদের অলরেডি 100টা কোশ্চেন পড়া হয়ে গেছে, আমরা এখন 101 নাম্বার থেকে স্টার্ট করছি। যেহেতু এখানে খুবই অল্প কোশ্চেন, 200 সামথিং, তো আমরা চেষ্টা করব যে একটা ক্লাসেই কাভার করতে। 2টা পার্ট করলে হয় কি, যে যেহেতু ছোটো একটা চ্যাপ্টার, অল্প কিছু কোশ্চেন, 2টা পার্ট করলে হবে যে আধা ঘন্টা পরে এনার্জি লস হয়ে যাবে। আচ্ছা, পরেরটা পরে দেখবো, ওইটা আর দেখা হয়ে ওঠে না। সেই কারণে আমি চেষ্টা করছি যে এটা এক ক্লাসের ভিতরে কমপ্লিট করার জন্য। চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এখানে কি অর্থে অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে? উপদেশ অর্থে। কোনটি যৌগিক বাক্য? যে দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দেব না, এটি যৌগিক বাক্য। এখানে আলাদা আলাদা 2টা বাক্য পাশাপাশি বসছে এবং কেউ কারোর উপরে নির্ভরশীল না। কোনটি জটিল বাক্য? যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে সে পুরস্কার পাবে। এখানেও 2টা বাক্য পাশাপাশি আছে কিন্তু নির্ভরশীল না। যা নিবাস তা আমার নাই। তাহলে এই বাক্যটি কি ধরনের বাক্য? এটা সরল বাক্য
জটিল বাক্য বা মিশ্র বাক্য, কারণ যা তা এই যে দুইটা অভ্যয় এটা হচ্ছে জটিল বাক্যে থাকে। বহু কষ্টে শিক্ষা লাভ করেছে, এই সরল বাক্যটির যৌগিক রূপান্তর হচ্ছে সে বহু কষ্ট করেছে এবং শিক্ষা লাভ করেছে। ভালো ছেলেরা শিক্ষকদের আদেশ পালন করে, এই সরল বাক্যের মিশ্র বাক্যের রূপ কোনটি? যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। সার্থক বাক্য কোনটি? মালিনী ফুল তুলে মালা গাঁথে। নিচের কোনটি জটিল বাক্য? যে ব্যক্তি পরিশ্রমেই সে সুখী হয়। সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশে পরিবর্তন করতে হয়? নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়। অরণ্যের রোদন না বলে যদি বলা হয় ক্রন্দন বলে, তাহলে বাক্যটি কী হবে? রোদনের জায়গায় ক্রন্দন, এখানে উপমার ভুল প্রয়োগ হবে, যোগ্যতা হারিয়ে ফেলবে। গরু আকাশে উঠছে, এই যে উপমার ভুল প্রয়োগ, যোগ্যতা হারিয়ে ফেলছে। প্রধান শিক্ষক শুনে তিরস্কার করলেন, এখানে কিসের অভাব? কি শুনছেন সেটা কিন্তু বলেনি, তাই এখানে আকাঙ্ক্ষার অভাব আছে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যখন তখন জটিল বা মিশ্র বাক্য। যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তিনি দানশীল, যদি তথাপি এটাও জটিল বাক্যের উদাহরণ। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, যখন তখন জটিল বাক্য। তার ধন আছে কিন্তু বিদ্যা নেই, কিন্তু এটি যৌগিক বাক্য। গান শেষ হলে বাড়ি, তারপরে কি জানি না, তাহলে এখানে আকাঙ্ক্ষার অভাব। কোন বাক্যে উপমার ভুল প্রয়োগ হলে কোন গুণের অভাব থাকে? সেখানে যোগ্যতার অভাব থাকে। কবি ছিলেন একজন বড় রবীন্দ্রনাথ। এলোমেলো আছে, তার মানে এখানে পদবিন্যাস নেই সুশৃঙ্খলভাবে, তাই এখানে আসক্তির অভাব আছে। কোনটি যৌগিক বাক্য? তুমি আমার বাড়ি এসো, আমি খুশি হব। টাকা পেলেই ধার শোধ করব, অর্থ অনুসারে এটি কোন প্রকার বাক্য? এক শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এটা শর্তবাচক। সাদা ফুল ফুটেছে, সাদা কি যোগে বাক্যের উদ্দেশ্য সম্প্রসারিত হয়েছে? উদ্দেশ্য কি ফুটেছে? ফুল ফুটেছে, উদ্দেশ্য এখানে আছে, তাহলে সম্প্রসারিত মানে এই উদ্দেশ্যটাকে একটু সুন্দরভাবে ব্যাখ্যা করছে কি? সাদাটা কোন ধরনের পদ? এটা একটা বিশেষণ পদ, তাই এটা বিশেষণ যোগে সম্প্রসারিত হয়েছে। যদি কোনো বাক্যের উপমার ভুল প্রয়োগ থাকে তবে উক্ত বাক্য যোগ্যতা হারায়। একটা টিক মনে হয় 10 বার অলরেডি পড়া হয়ে গেছে, আমার কেন জানি মনে হচ্ছে। আপনি যাকে ঘৃণা করেছেন সে গরিব বটে কিন্তু লোভী নয়, এটি কোন বাক্য? কিন্তু যৌগিক বাক্য। তিনি যেভাবেই হোক আসবেন, এটা যেভাবেই হোক আসবেন, এখানে জোর দেওয়া হয়েছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশে যোগে। আচ্ছা, নিচের কোনটি বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যের উদাহরণ? তিনি বাড়ি আছেন কি না আমি জানি না, এই যে তিনি, যে রব শুনে এসেছে তাকে এক কথায় কি বলে? রবাহুত। সি, তুমি এই কাজ, তোমার এই কাজ, এই বাক্যে কি বোঝানো হয়েছে? ধিক্কার। আমরা এখন এরকম কিছু দেখি, তুমি এত নিস, এটা ঘৃণা প্রকাশ করছে। সি সি সি, তার সঙ্গে পারলে না, এখানে লজ্জা। সি, তোমার এই কাজ, ধিক্কার, তোমাকে দেখে নেব, এটা এখানে হচ্ছে ক্রোধ প্রকাশ করা হয়েছে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এই বাক্যের নেতিবাচক করলে কী হবে? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এই যে আমাদের চেনা লোক, এই বাক্যে চেনা কোন ধরনের পদ? এটা হচ্ছে বিশেষণ পদ। কেমন লোক? চেনা লোক, এটা লোককে বিশেষায়িত করছে, তাই এখানে চেনা শব্দটা বিশেষণ পদ, এখানে ক্রিয়া না। কোনটি বাক্যের গুণ নয়? আসক্তি। ওই যে আমি যখন বলছিলাম যে বানানটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, এখানে কয়তয় রস্যি আর একটা তয়তয় রস্যি। তুমি আসবে বলে এ স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, এটি কোন ধরনের বাক্য? তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, তাহলে সকিনা বিবির কপাল কেন ভাঙলো? স্বাধীনতা তুমি আসবে সেজন্য, অথবা স্বাধীনতা তুমি আসবে এজন্য কি হলো? সকিনা বিবির কপাল ভাঙলো। অর্থাৎ একটার সঙ্গে আর একটা কিন্তু নির্ভরশীল, একটা বাক্য আর একটা বাক্যের উপরে নির্ভরশীল, এই কারণে এটি মিশ্র বা জটিল বাক্য। কোন চরণটি সঠিক? ধনধান্যে পুষ্পে ভরা। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? বেশ পরীক্ষাতে দেখা যায় এটা, হ্যাঁ, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, হুবহু এটা দিয়ে দেয়, এটা হচ্ছে সরল বাক্য, এটা মনে রাখবেন। বাক্যের 3টি গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি যখন অনেকক্ষণ ধরে রেকর্ড করতেছি জোরে কথা বলার কারণে, এখন আমার কথার ভিতরে কিছুটা জড়তা চলে আসছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনটির অর্থ
পক্ক অর্থে ব্যবহৃত হয়েছে পাকা আম। পক্ক বলতে পাকা বা পরিপক্কতা বুঝিয়েছে। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। রিপিট করছেন, এটি মিশ্র বাক্য। কোনটি শুদ্ধ বাক্য? তার গোপনীয় কথা বলি, এটা প্রায় দেখা যায় বানান শুদ্ধিকরণের মধ্যে দিতে পারে, বাক্য শুদ্ধিকরণের মধ্যে দিতে পারে। গোপন কথা হয় না, আর গোপন বা গুপ্ত কথা কোনোটাই হবে না। এখানে দেখেন 3 নম্বরে গোপন বানানো ভুল আছে। হ্যাঁ, তাহলে এটা সঠিক বাক্য কি? একটা গোপনীয় কথা বলি। বেস্ট একটা মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গোপনীয় কথা হবে। হ্যাঁ, গোপন কথা হবে না। আমরা সবসময় যেটা বলি সেটা ভুল বলি। বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়। জীবনেও পসিবল না, বর্ষায় কখনো রোদ হয় না, তাহলে এখানে যোগ্যতা নেই। নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। সদা সত্য কথা বলবে, এটি অনুজ্ঞাবাচক। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি মিশ্র বাক্য। ডাক্তার সাহেবের হাত যশ ভালো। এখানে হাত বলতে ব্যবহৃত হয়েছে নিপুণতা, অথচ যে দক্ষতা বুঝাইছে এখানে। সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই? অলঙ্কারের কোনো প্রয়োজন নেই। যেটা সারাংশে যেগুলো প্রয়োজন, সংক্ষেপণ এবং প্রাঞ্জলতা আর সরলতা, অর্থাৎ যেটা বলতে যাচ্ছি সেটা যেন সুন্দরভাবে স্পষ্টভাবে সংক্ষেপে গুছিয়ে বলতে পারি, সেটা হচ্ছে সারাংশের জন্য একেবারে ম্যান্ডেটরি 3টা জিনিস। দিন যায় কথা থাকে। এই যায় কি অর্থে ব্যবহৃত? এই যাওয়া, অতিবাহিত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ অর্থ দিক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তবে, এটি একটি মিশ্র বা জটিল বাক্য। তুমি না বলেছিলে এখানে আসবে, এই যে না, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্যের উদাহরণ। সকল শিক্ষকগণ বাহুল্য দোষ। আমার মন মন্দিরে আজ আশার বীজ উক্ত হলো যোগ্যতার অভাব। আমাদের অলরেডি 150 কোশ্চেন শেষ, আমাদের আর মাত্র প্রায় 79টা কোশ্চেন আসছে। যেহেতু শেষের দিকে একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, খুবই দ্রুত এগুলো শেষ হয়ে যাচ্ছে। আশা করি ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা 151 নম্বর থেকে শুরু করি। অন্ধের ছড়ি, এতে কি দোষ দেখা যায়? যোগ্যতাহীন বাগধারা। অন্ধের যষ্টি হচ্ছে একমাত্র অবলম্বন, এই ছড়ি না। এখানে যদি যষ্টি বলতো তাহলে এটি ঠিক ছিল। ছড়ি শব্দটা ওইভাবে কোথাও ব্যবহৃত হয় না। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটি কোন ধরনের বাক্য? এটি সরল বাক্য। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এখানে আমরা একটু ব্যাখ্যাটা পড়ে ফেলে, এখান থেকে বেশ গুরুত্ব দিয়ে দেখবেন। কিছু কনফিউশন আমাদের তৈরি হয়, যেমন আমরা যদি দেখি যে ভাষার মূল উপাদান ধ্বনি আর উপকরণ হচ্ছে বাক্য। উপাদান বললে ধ্বনি আর উপকরণ বললে হচ্ছে বাক্য। এখানে আরেকটা জিনিস দেখতে পারেন, আমি যেভাবে মনে রাখি যে ধ্বনি বানানে দন্তন্য ন আছে, তাই যেটাতে দন্তন্য ন সেটা হচ্ছে ধ্বনি। যেমন উপাদান বানানে দন্তন্য ন, ধ্বনিতে দন্তন্য ন, আর উপকরণে দেখেন হচ্ছে মূর্ধন্য ন, তাই এটা হবে বাক্য। আর এই যে র আর ব দিয়ে মনে রাখি আমি, তো আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন। এই ট্রিকগুলো আসলে বাস্তব কোনো কিছুই না, জাস্ট মনে রাখার জন্য। যদি কনফিউশন তৈরি হয় যে উপাদানে ন আছে তাই এটা ধ্বনি, ধ্বনিতে ন আছে, আর উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আর উপকরণ বাক্য। বাক্যের একক হচ্ছে শব্দ আর শব্দের একক হচ্ছে ধ্বনি। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা যদি একটা বাক্য, এটা পুরো একটা বাক্য, একক বলতে কি বোঝায়? ক্ষুদ্র একটা অংশ। তাহলে এখানে এই যে ভাষার এটা একটা বাক্যের একটা অংশ, তাহলে বাক্যের একক হচ্ছে শব্দ। এবার এই ভাষার শব্দটাকে যদি ভাষার, এখানে আমরা দুইভাবে উচ্চারণ করতেছি, এই ভাষার এই শব্দটা আবার 2টা ধ্বনিতে বিভক্ত হচ্ছে। এই কারণে বাক্যের একক হচ্ছে শব্দ আর শব্দের একক হচ্ছে ধ্বনি। কোনো ভাষার মূল উপাদান হচ্ছে 4টি, যথা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থাৎ যেগুলোকে আমরা আমাদের বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় 4টি, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, সেই 4টি হচ্ছে ভাষার মূল উপাদান। কয়েকটি ধ্বনি বা বর্ণকে পাশাপাশি সাজিয়ে আমরা শব্দ পাই, আবার কয়েকটি শব্দকে পাশাপাশি সাজিয়ে আমরা বাক্য পাই, আর সেই বাক্যের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি, যা হচ্ছে ভাষা। নিচের কোনটি যৌগিক বাক্য? আমি বহুত কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। যে বাক্যে সম্প্রসারিত উদ্দেশ্যের ব্যবহার দেখা যাচ্ছে, যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি লাভ করে। অত্যন্ত
হ্যাঁ, যারা অত্যন্ত পরিশ্রমী। কোন বাক্যটির যোগ্যতা নষ্ট হয়েছে? কাজী নজরুল ইসলামের মতো ভালো ছবি আঁকে। কাজী নজরুল ইসলাম তো ছবি আঁকতো না, তাহলে এই যে তুলনাটা করা হয়েছে এখানে ভুল তুলনা করা হয়েছে। বিপদ দুঃখ এক সময়ে আসে, বাক্যটির যৌগিক বাক্যে রূপান্তর বিপদ এবং দুঃখ একসাথে আসে। এবং মিশ্র বাক্য কোনটি? এই গ্রামে যে দরগা আছে সেটি পাঠান যুগে নির্মিত। ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। বাক্যে বিধি এর সম্প্রসারণ অংশ কোনটি? মানুষকে মুক্তির পথে। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি হবে কিন্তু আসক্তি হবে না। ভাষার মূল উপকরণ এখানে বানান ভুল আছে, এটা উপকরণে রি র মধ্যাংশর পরে মধ্যাহ্ন ন হয়। ওই যে আবার যেন এই উপকরণ দেখে ধ্বনি না দিয়ে বসেন, হ্যাঁ, এখানে বানান ভুল আছে কিন্তু। তাহলে উপকরণ হচ্ছে বাক্য। যদি বলো আসবো, এই বাক্যটি কি ধরনের বাক্য? কার্য কারণাত্মক। ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না, এটি কোন ধরনের বাক্য? বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এই কাজ করা তোমার উচিত হয়নি, এটি কোন ধরনের বাক্য? বিবৃতিমূলক বাক্য। মা ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি। আমরা আগে পড়ছি, এটা রিপিট করছেন এবং এটা গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সরল বাক্যের উদাহরণ। শেলি বই পড়ে, রাসেল ক্রিকেট খেলে, এগুলো সরল বাক্যের উদাহরণ। যতই করিবে দান ততই বেড়ে যাবে, এটি কি জাতীয় বাক্য? ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত বাক্য। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই বাক্যটি ইচ্ছাবাচক বাক্য। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটি তার নাবোধক বাক্য। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। বাংলাদেশ যেন জয়লাভ করে, এটি কোন ধরনের বাক্য? এটি প্রার্থনাসূচক বাক্য। আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। কারণ, কেন এসেছি? কারণ এখানে কারণ লুকিয়ে আছে, একটা আরেকটার উপর নির্ভরশীল, এটি জটিল বাক্য। চিঠিটা পড়া হয়েছে কোন বাক্য? এটি কর্মবাচ্য। চীনে যোগ বাগধারাটির অর্থ হচ্ছে নাছোড়বান্দা। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, সরল বাক্য। কিন্তু তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, যৌগিক বাক্য। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক বাক্য। আমরা এখানে কিছু বাক্যের উদাহরণ দেখি। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এটি অনুজ্ঞাবাচক বাক্য। আর প্রার্থনাবাচক বাক্য এখানে যেটা দেওয়া আছে, জীবনে সুখী হও, এখানে প্রার্থনাবাচক বাক্য। সংশয়সূচক বাক্য, সে আসলেও আসতে পারে, এখানে একেবারে কোনো ধরনের কনফার্মেশন নাই, কিছুটা দ্বিধা কাজ করতেছে। বিস্ময়সূচক বাক্য, হায় আমার পড়া কপাল। ডিঙি টেনে বের করতে হবে, ডিঙ্গি টেনে বের করতে হবে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সমুদয় পক্ষী নির্বাদে। যেটা দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, অনেকবার আসছে এবং বিভিন্ন রূপে আসছে। কখনো এটি কোন ধরনের বাক্য? এখানে দেখেন, এই বাক্যে আমরা প্রস্থান করলাম, এটি কোন ধরনের বাক্য? এটা প্রধান খণ্ডবাক্য। আর এটা যার উপর নির্ভরশীল ছিল সেটা হচ্ছে যেই আসলো। ভাষার মূল উপকরণ বাক্য, উপাদান ধ্বনি। বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ, আর শব্দের মূল উপাদান হচ্ছে বর্ণ। কাল বিতরণী হবে উৎসব স্কুলে, এখানে কোনো মিল নাই, শব্দের মধ্যে সুশৃঙ্খল বিন্যাস নাই, এটা হচ্ছে আসক্তির অভাব। নিচের কোনটি গুরুচণ্ডালীর দোষমুক্ত? সব পোড়া হবে, আর হচ্ছে সব দাহ এবং মরা পোড়া। আর বাকি গরুর শকট হবে না, গরুর গাড়ি হবে। অন্য কোনো উপায় নেই, অনন্য পায়, এটি একটি এক কথায় প্রকাশ। নিচের কোনটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ? কাজটি ভালো দেখায় না। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার। পড়া শেষে খেলতে যাব, এটি অভিপ্রায় মানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে এখানে। সত্যি সেলুকাস এই দেশে বড়ই বিচিত্র, এটি কোন ধরনের বাক্য? এটি যৌগিক বাক্য।
তাতে সমাজ জীবন চলে না। এই বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এই বাক্যে ডেকে ডেকে এটি পৌনঃপৌনিকতা বোঝায়। ডেকে ডেকে, থেকে থেকে, চেয়ে চেয়ে, এই ধরনের শব্দগুলো মানে কিছুক্ষণ পরপর থেমে থেমে যদি কোনো কিছু হয় তাহলে সেটা পৌনঃপৌনিকতা বোঝায়। যিনি বিদ্বান তিনি সর্বত্রই আদরণীয়, এটি জটিল বাক্য। তিনি আগে ছিলেন এখন আর নেই, এটি যৌগিক বাক্যের উদাহরণ। গরু মাংস খায়, এখানে যোগ্যতা, গরু ঘাস খায়, মাংস খায় না। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, এখানে প্রিয়ংবদা অযথ কহে নাই, এখানে নেতিবাচক বা নাবাচক রূপ এটা। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটি নির্দেশাত্মক। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় সেটি কোন ধরনের বিশেষ্য বলে? ক্রিয়া বিশেষ্য। নিচের কোনটি যৌগিক বাক্য? ছেলেটি চঞ্চল তবে মেধাবী। যদিও বয়স বেড়েছে তথাপি বুদ্ধি বাড়েনি, এটি যৌগিক বাক্য। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে। ছোটটি কোথায়? এই যে টি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এমন পদাশ্রিত নির্দেশক আরও যেগুলো আছে, টি, খানাখানি, টুকু, গাছি, গাছা, এগুলো। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালীর দোষমুক্ত? সব দাহ, মরা পোড়া, গরুর গাড়ি। নিচের কোনটি সরল বাক্য? বঙ্গবন্ধু তার তেজদীপ্তি ভাষণে জাতিকে স্বাধীনতার পথ দেখালেন। আমাদের লাস্ট যে 29 কোশ্চেন আসছে আমরা সেগুলো দেখব। এই 29টা কোশ্চেন করলে আমাদের মোটামুটি বাক্য থেকে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আসছে সবগুলো শেষ হয়ে যাচ্ছে। গান শেষ হলে বাড়ি কি নাই? এখানে আমাদের আকাঙ্ক্ষা নাই, আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখানে আকাঙ্ক্ষার ঘাটতি আছে। কোন বাক্যে উপমার ভুল প্রয়োগ হলে তাকে কি বলা হয়? কোন অভাব হয়? সেখানে যোগ্যতার অভাব হয়। কবি ছিলেন একজন বড় রবীন্দ্রনাথ, এখানে আসক্তি নাই। কোনটি যৌগিক বাক্য? তুমি আমার বাড়ি এসো, আমি খুশি হব। টাকা পেলেই ধার শোধ করব, এটি সত্যবাচক বাক্য। সাদা ফুল ফুটেছে বিশেষণ যোগে, এটি বাক্যটা সম্প্রসারিত হয়েছে। কোনো বাক্যে যদি উপমার ভুল প্রয়োগ হয় সেখানে যোগ্যতা হারায়। আপনি যাকে ঘৃণা করছেন সে গরিব বটে কিন্তু লোভী নয়, এটি যৌগিক বাক্য। তিনি যেভাবেই হোক আসবেন, এটি ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। নিচের কোন শব্দটি বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যের উদাহরণ? তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না। এখানে আমরা লাস্ট যে 29টা কোশ্চেন পাচ্ছি এগুলো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে রিপিট করছেন, তবে গুরুত্বপূর্ণগুলো, এজন্য এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। যে রব শুনে এসেছে তাকে এক কথায় বলে রবাহুত। তোমার এই কাজ, এখানে ধিক্কার। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এর নেতিবাচক হচ্ছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এই যে আমাদের চেনা লোক, এই বাক্যে চেনা হচ্ছে বিশেষণ। কোনটি বাক্যের গুণ নয়? আসক্তি, কিন্তু আসক্তি হচ্ছে বাক্যের গুণ। তুমি আসবে বলে এহে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, এটি মিশ্র বা জটিল বাক্য। কোন চরণটি সঠিক? ধনধান্যে পুষ্পে ভরা, মা ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি, এটি সরল বাক্য। বাক্যের 3টি গুণ আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পেয়েছে? পাকা আম, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, মিশ্র বাক্য। কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি, এই যে গোপনীয় কথা, এখানে একটু মনোযোগ দিয়ে রাখবেন, গোপন কথা হয় না, গুপ্ত কথা হয় না, গোপনীয় কথা হয়, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়, কি একটা ভুলভাল বলে ফেলছে, বর্ষায় কখনো রোদ হয়? এখানে আর যোগ্যতা হারিয়ে ফেলছে। নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। সদা সত্য কথা বলবে, এখানে অনুজ্ঞাবাচক বাক্য। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি একটি মিশ্র বাক্য। ডাক্তার সাহেবের হাত যশ ভালো, এখানে হাত নিপুণতা অর্থে ব্যবহৃত হয়েছে। সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই? অলঙ্কারের প্রয়োজন নেই, তবে অবশ্যই সারাংশ সংক্ষেপ হতে হবে, প্রাণোজ্জ্বল হতে হবে এবং সরল হতে হবে। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত? অতিবাহিত অর্থে। আমাদের এই পর্বে 43 মিনিটের এই ক্লাসে আমরা বাক্যের 229টি কোশ্চেন সলভ করলাম। পরবর্তীতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে পড়ে ফেলবো। অলরেডি দেখা যায় যে চ্যানেলে কিন্তু অনেকগুলো টপিকের ওপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু অনেক কোশ্চেন দেওয়া আছে, এগুলোর উপরেই ক্লাস আপলোড করা আছে, আপনারা ধারাবাহিকভাবে সেগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।